আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখবো হচ্ছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তির সালোক সংশ্লেষণ। দেখো, সালোক সংশ্লেষণ কথাটা বাংলা শব্দ, এটার ইংরেজি শব্দ হচ্ছে ফটো সিনথেসিস। ওকে, ফটোসিনথেসিস। তো তোমাদের এটা গল্প করার আগে একটু একটা মজার গল্প শোনাই। আমার একবার একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করে আসেন, তো ওকে দিছিলাম যে সালোক সংশ্লেষণ কাকে বলে। কি লেখছে যে অত কি ব্রেন, দেখো মেধাবী হলে যাওয়া হয়। ফটো মানে কি? ছবি। সিনথেসিস দিয়েও একটা মেয়ের নাম বানাইছে সিনথিয়া, তাহলে কি সিনথিয়ার ছবি তোলাকে সালোক সংশ্লেষণ বলে। ও খাতায় এটা লিখছে, তাহলে কি এটা হবে? তোমরা কি এরকম করবা? না, কখনোই না। সেক্ষেত্রে তাহলে তোমরা কি লিখবা? দেখো যে ফটো বলতে এখানে কি বোঝাচ্ছে? আলো। আর সিনথেসিস বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখো, সংশ্লেষণ মানে ভাঙন। আলো ভাঙন প্রক্রিয়াকে কি বলে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। আরো সংক্ষিপ্ত আকারে আমরা কি বলতে পারি? দেখো, যে এটিপি তৈরির প্রক্রিয়া। এটিপি তৈরির প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। আরো একভাবে বলতে পারি, দেখো সেটা কি? যে খাদ্য তৈরির প্রক্রিয়া। বিভিন্ন ভাবে আমরা কিন্তু এটা বলতে পারি, বা গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ বায়ুতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরির প্রক্রিয়াই হলো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তো এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা পুরোপুরি নির্ভর করে আলোর উপরে। হ্যাঁ, আলোর উপর নির্ভর করে এই সালোক সংশ্লেষণ পুরো টপিকটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে যে আলোক নির্ভর, আর আরেকটা হচ্ছে যে আলোক নিরপেক্ষ। এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আলোক নির্ভর আর আলোক নির্ভর এক বিষয় না। আলোক নির্ভর বলতে যেখানে আলো ম্যান্ডেটরি, অত্যাবশ্যকীয়, আলো মাস্ট বি প্রয়োজন, আলো ব্যতীত সেখানে সালোক সংশ্লেষণ সম্পন্ন হবে না। কিন্তু অপরদিকে আলোক নিরপেক্ষতে আলো দিলেও ভালো, না দিলেও ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হলো যে এই যে সালোক সংশ্লেষণ, এই টপিকটা বোঝানোর পূর্বে আমি তোমাদেরকে একটু এটিপি সম্পর্কে একটু জানাতে চাই। দেখো, এটিপি সম্পর্কে যদি আমি একটু জানাতে চাই, তাহলে তোমাদেরকে প্রথমে আগে একটু ডিএনএ এবং আরএনএ তে আসতে হবে। তোমরা কি জানো যে ডিএনএ হচ্ছে, আরএনএ হচ্ছে, এরা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী। চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী। তো এদের কয়েকটা উপাদান আছে, দেখো কি কি। এটা হচ্ছে নাইট্রোজেন বেস। তারপরে কি কি থাকে? দেখো, নাইট্রোজেন বেস ছাড়া আর কি কি থাকে? একটা ফসফেট গ্রুপ থাকে। কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। আর সর্বশেষ সুগার, সুগার থাকে, অর্থাৎ কার্বন থাকে, যেটাকে কার্বন যেটাকে বলে, বা সুগার যেটাকে বলে আর কি, এটা থাকে। তো এখন এই যে আমরা জানি যে নাইট্রোজেন বেস মূলত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। দেখো, একটা হচ্ছে যে পিউরিন, আর একটা হচ্ছে যে পাইরিমিডিন। ওকে, তো পিউরিন কারা কারা? অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন কারা কারা? সাইটোনিন, থায়ামিন আর ইউরাসিল। সাইটোনিন সাইটো শব্দ থেকে এসেছে, থায়ামিন থাইরয়েড গ্রন্থি থেকে এসেছে, ইউরাসিল ইউরো শব্দ থেকে এসেছে, অ্যাডেনিন অ্যাডিনো শব্দ থেকে এসেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে গুয়ানিন কই থেকে এসেছে? আমি যদি তোমাদের প্রশ্ন করি যে গুয়া মানে কি, তোমরা কি বলবা? যে আমরা জানি না। এই যে গুয়া, এই শব্দটা এসেছে বাদুরের পরন্ত মল থেকে। বাদুরের পরন্ত মল থেকে। এটা একটু গল্প শোনায় তোমাদের, বিষয়টা শোনো। বাদুরের কোনো পায়ুপথ নাই, সে কি করে? মুখ দিয়েই খাদ্য গ্রহণ করে, মুখ দিয়ে মলত্যাগ করে। স্বাভাবিকভাবে মলত্যাগ করে না, তাদের মলত্যাগের কি একটা আছে, নির্দিষ্ট স্টাইল আছে। কি স্টাইল? উড়ে উড়ে মলত্যাগ করে। তো বিজ্ঞানীরা দেখেছে যে বাদুরের পরন্ত, বা এই যে তাদের মনোভাব থেকে একটা নামকরণ তৈরি হয়েছে যে বাদুরের পরন্ত মল থেকে কিন্তু আমরা গুয়ানিন নামকরণটা করতে পারি, বা তারা করেছে। সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে বাদুরের পরন্ত মল থেকে গুয়ানিনটা এসেছে। তো অ্যাকচুয়ালি আমরা গুয়ানিনও নিব না, সাইটোসিনও নিব না, থায়ামিনও নিব না, ইউরাসিলও নিব না। অ্যাকচুয়ালি তাহলে কাকে নিব? আমরা নিব হলো এই যে দেখো অ্যাডেনিন, এই অ্যাডেনিনটাকে নিব। এই অ্যাডেনিনটাকে নিয়ে আমরা একটু এখন বিশ্লেষণ করব। তো অ্যাডেনিনকে বিশ্লেষণ করার জন্য আমরা এখন টোটালি একটা পুরো প্রক্রিয়াটা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। দেখো, একটু মনে করো যে আমরা যদি মনে করো যে অ্যাডেনিন যদি নেই, অ্যাডেনিনের সাথে আমি একটা কি অ্যাড করতে চাই জানো? সুগার, চিনি অ্যাড করতে চাই। শরবত বানাও না, শরবত, শরবত কি দেবা না? চিনি দেবা না, না? তো ওরকম অ্যাডেনিন দিয়ে, অ্যাডেনিনের সাথে মনে করো যে একটা সুগার অ্যাড করব। কি সুগার অ্যাড করব? সুগার দুই ধরনের। একটা হলো ডিএনএ তে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরেকটা হলো যে আরএনএ তে থাকে রাইবোজ সুগার।
এখন প্রশ্ন হলো যে ভাই কোন সুগার অ্যাড করব? তোমার ইচ্ছা, যে কোনো একটা সুগার তুমি অ্যাড করতে পারো। যদি তুমি অ্যাডেনিনের সাথে সুগার অ্যাড করো তাহলে তুমি অ্যাডেনিন পাবা না, তখন তুমি পেয়ে যাবা হলো অ্যাডিনোসিন। কি পাবা? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যদি তুমি আবার পরবর্তীতে ফসফেট গ্রুপ যুক্ত করো, যদি এক অণু ফসফেট যুক্ত করো তাহলে সেটা হয়ে যাবে এএমপি বা অ্যাডিনোসিন মোনোফসফেট। আবার যদি ফসফেট গ্রুপ দুইটা অ্যাড করো তাহলে সেটা হয়ে যাবে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। আর যদি তিনটা ফসফেট যুক্ত করো তাহলে সেটা হয়ে যাবে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা যেটাকে বলা হচ্ছে এটিপি। তাহলে তোমরা এই তথ্যটা যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো তাহলে এখান থেকে কি শিখতে পারলা? যে একটা এটিপি কিন্তু তৈরি হচ্ছে একটা এডিপি আর একটা অজৈব ফসফেটের একত্রীকরণের ফলে দেন এটিপি তৈরি হচ্ছে। তাহলে এই যে একটা এডিপি আর একটা অজৈব ফসফেট মিলে এটিপি তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? দেখো, এডিপি আর অজৈব ফসফেট মিলে তৈরি হচ্ছে, তো এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি ফসফোরাইলেশন প্রক্রিয়া। আর যখন এটিপি ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট তৈরি হচ্ছে তখন তা হয়ে যাবে এই ফসফোরাইলেশন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া, যাকে আমরা বলবো হচ্ছে ডিফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে একটাকে আমরা বলবো ফসফোরাইলেশন আর একটাকে বলবো আমরা ডিফসফোরাইলেশন। এই হচ্ছে যে আমাদের সালোক সংশ্লেষণের প্রথমে বেসিক তথ্য। তো এই অংশটুকুতে আমরা এটা জানতে পারলাম। আমরা এবার একটু আমরা চলে যাব হচ্ছে যে পরবর্তী অংশে। পরবর্তী অংশে সালোক সংশ্লেষণকে আলোর উপর নির্ভর করে আমি আগেই বলেছি যে একটা বলা হয়েছে যে আলোক নির্ভর আর একটা বলা হয়েছে যে আলোক নিরপেক্ষ। আলোক নিরপেক্ষ, তাহলে দেখো আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ। আলোক নির্ভরের মধ্যে মনে রাখতে হবে যে সরাসরি এটিপি উৎপাদিত হয়, সরাসরি এটিপি উৎপাদিত হয়। তো সরাসরি এটিপি উৎপাদনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা সালোক সংশ্লেষণের আমরা জানি যে বিক্রিয়ক অর্থাৎ কারা সালোক সংশ্লেষণে কি করে? অংশগ্রহণ করে। আর সালোক সংশ্লেষণে উৎপাদক অর্থাৎ কি কি উৎপাদিত হয়। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে কি কি কাজে লাগে দেখো, তোমরা এটা জানবা। মনে রাখতে হবে যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি প্রয়োজন পড়ে। আর কি কি প্রয়োজন পড়ে দেখো? আলো প্রয়োজন পড়ে। আর কি কি প্রয়োজন পড়ে? ক্লোরোফিল প্রয়োজন পড়ে। ঠিক আছে, আর কি কি? এনজাইম কাজে লাগতে পারে অনেক সময়। আর উৎপাদক হিসেবে আমরা কি পাবো? 1 অণু গ্লুকোজ পাবো, তারপর কি পাবো? 6 অণু অক্সিজেন পাবো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড পাবো। এই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে রিডক্স বিক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ রিডাকশন এবং অক্সিডাইজেশন বা জারণ বিজারণ প্রক্রিয়াটা কিন্তু এখানে সম্পন্ন হয়। তো যেহেতু সালোক সংশ্লেষণ আলোর উপরে নির্ভরশীল, আলোকে কেন্দ্র করে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ। তাহলে এই অনুপাতিক হারে আমরা বলতে পারি যে আলোক নির্ভর পর্যায়ে সরাসরি এটিপি উৎপাদিত হয় এবং এখানে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই দেখো H2O বা পানি বিজারিত হয়ে কি উৎপন্ন হয় দেখো? হাইড্রোজেন অথবা প্রোটন আয়ন, ইলেকট্রন আয়ন এবং অক্সিজেন। এই যে তিনটা বস্তু কি হয়? উৎপাদক হিসেবে পাওয়া যায়। এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলতে পারি যে সালোক বিভাজন, যার ইংরেজি নাম আমরা বলতে পারি ফটোলাইসিস। তাহলে আমরা যদি পরীক্ষাতে দিই যে ফটোলাইসিস কাকে বলে বা সালোক বিভাজন কাকে বলে, তাহলে কি বলবা? যে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে পানি বিজারিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন বা একটা ইলেকট্রন আয়ন এবং একটা অক্সিজেন আয়ন যদি উৎপন্ন হয় তবে তাকে আমরা বলবো হচ্ছে সালোক বিভাজন বা ফটোলাইসিস। ঠিক আছে, এইটুকু ছিল হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে তোমাদের জীববিজ্ঞান বইয়ের, একাডেমিক বইয়ের এইটুকুই তথ্য যথেষ্ট। এবার আমরা চলে যাবো হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখো কি বলা হয়েছে? আলোক নিরপেক্ষ পর্যায়ে তিনটা বিষয় দেখো। এখানে আলোক নিরপেক্ষ পর্যায়কে তিনটা ভাগে বিভক্ত করেছে, একটা C3, একটা C4 এবং একটা হচ্ছে CAM। C3 চক্রটা কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী কেলভিন। তো তার নাম অনুসারে C3 চক্র দেওয়া হয়েছে। C4 চক্র কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক, উনাদের নাম অনুসারে C4 চক্র রাখা হয়েছে। CM সম্পর্কে আমাদের একাডেমিক বইতে তেমন কিছু নাই, বাট পূর্ণ রূপটা দেওয়া আছে, এটা তোমরা একটু মনে রাখতে হবে।
ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো দেখো এই যে C3 সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। এরা কম তাপ সহনশীল, ঠিক আছে। তারপর দেখো C4 সম্পর্কে আমরা জানবো, এরা হলো বেশি তাপ সহনশীল, ওকে। আবার দেখো CM অত্যাধিক তাপ সহনশীল, ঠিক আছে। C3 চক্রে আমাদের বইয়ের তথ্য অনুযায়ী প্রথম একটা স্থায়ী পদার্থ আছে। স্থায়ী পদার্থ বলতে কি বোঝাচ্ছে? আর যখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলমান থাকে তখন তো বিক্রিয়ারত অবস্থায় থাকে। বিক্রিয়ারত অবস্থায় কোন একটা পদার্থ যদি স্থায়ীভাবে অবস্থান করে তাহলে সেটাকে বলা হয় স্থায়ী পদার্থ। সেক্ষেত্রে C3 চক্রে বিজ্ঞানী কেলভিন খেয়াল করেছে যে এই বিক্রিয়াতে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে, এর নামের সাথে অনেকটা মিল আছে, দেখবা যে এখানে 3 লেখা আছে, 3 লেখা আছে না, 3 থেকে তোমরা মনে রাখবা। প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। দেখো 4 এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে 4-অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু মনে রাখতে হবে, C4 চক্রের মধ্যে রয়েছে। তো প্রত্যেকেরই উদাহরণ আমরা লিখতে পারি, যেহেতু এটা কম তাপ সহনশীল তাহলে আমরা বলতে পারি জাম, ধান এক্সেট্রা। একইভাবে C4 যেহেতু অত্যাধিক তাপ সহনশীল তাহলে সেক্ষেত্রে এখানে উদাহরণ হবে দেখো ভুট্টা, আখ ইত্যাদি। এখানে ক্যাকটাস আমরা এখানে উদাহরণ দিতে পারি, যেটা মরুভূমিতে থাকে, অত্যাধিক তাপ সহনশীল। এছাড়া বিভিন্ন জাতের খেজুর রয়েছে যারা কিনা অত্যাধিক তাপ সহনশীল, অত্যাধিক তাপের মধ্যেও কিন্তু এরা বেড়ে ওঠে। তো এই ছিল হচ্ছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তির আলোক নিরপেক্ষ এবং আলোক নির্ভর পর্যায়ের অংশসমূহ। এবার আমরা এই সালোক সংশ্লেষণের প্রভাবক সম্পর্কিত কিছু তথ্য বলবো। আমাদের বইতে আর 2টা টপিক আছে, সালোক সংশ্লেষণের প্রভাবক আর একটা হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। তো প্রভাবক, সালোক সংশ্লেষণের যদি প্রভাবক বলি, সালোক সংশ্লেষণের প্রভাবক নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে 2টা টপিক সামনে আসে, একটা হচ্ছে যে বাহ্যিক আর একটা হচ্ছে যে অভ্যন্তরীণ। আমি বলেছি যে বাহ্যিক টপিকটাকে এভাবে মনে রাখতে পারো, আখ খেয়েছো না তোমরা, আখ খেয়েছো না, এখানে আখের তাপ, আতে কি দেখো অক্সিজেন, তারপর দেখো আতে আরেকটা মনে রাখবা যে আলো, খতে মনে রাখবা খনিজ লবণ, হ্যাঁ, রতে মনে রাখবা যে রাসায়নিক পদার্থ, ততে মনে রাখবা দেখো তাপমাত্রা, পতে মনে রাখবা হচ্ছে পানি। তাহলে এগুলো হচ্ছে বাহ্যিক তাপমাত্রা। আর অভ্যন্তরীণ তাপমাত্রাগুলো খুবই ইজি, তোমরা যদি মনে রাখো সব প দিয়ে, ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো প দিয়ে, যেমন পাতার বয়স, হ্যাঁ, পাতার অভ্যন্তরীণ গঠন, হ্যাঁ, তারপরে পাতার মেসোফিল টিস্যু, হ্যাঁ, তারপরে ক্লোরোফিল। তো এই যে ম্যাক্সিমাম তথ্যগুলো কিন্তু এগুলো বোঝা যায়, আমরা যদি বাহ্যিক প্রভাবকগুলো মনে রাখি অভ্যন্তরীণ প্রভাবকগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো এই প্রভাবকগুলো কি কাজ? সালোক সংশ্লেষণকে হয় ত্বরান্বিত করে, না হলে হ্রাস করে, না হলে কোনো প্রভাবিতই করে না, বা সাধারণত বিক্রিয়াতে অংশগ্রহণ করে সে পূর্বের অবস্থায় ফেরত আসে। প্রভাবকের মূলত যে কাজ তা সাধারণত এই সালোক সংশ্লেষণে কিন্তু ঘটিয়ে থাকে বিভিন্ন অংশে। তাহলে আমরা সালোক সংশ্লেষণের প্রভাব সম্পর্কে কিন্তু জানলাম। এখন এই অধ্যায়ের সর্বশেষ টপিক সম্পর্কে আমি যেটা বলতে চাই, দেখো সালোক সংশ্লেষণের গুরুত্বে যে টপিকগুলো লেখা আছে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যকার এক ধরনের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের সাথে সালোক সংশ্লেষণটা কিভাবে জড়িত সেই সম্পর্কিত তথ্যাবলী যদি তোমরা সিরিয়ালে নোট আকারে লিখো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি সামনে তুলে ধরো তাহলে কিন্তু আমাদের সালোক সংশ্লেষণের গুরুত্বটা হয়ে গেল। এখানে তেমন কোনো টপিক বোঝানোর মতো নাই, বাট এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের ঘ নম্বর প্রশ্ন কিন্তু সালোক সংশ্লেষণের গুরুত্ব কিন্তু অবশ্যই এসে থাকে, তাই তোমরা অবশ্যই এটা পড়ে ফেলবা। ঠিক আছে।